ছাত্রছাত্রী, আজকে আমরা নতুন একটি চ্যাপ্টার করব, ওটা হচ্ছে সরল সুদ কষা। এর আগে আমি কয়েকটা অঙ্ক সলভ করেছিলাম, সেটা ছিল খুবই সংক্ষিপ্ত। ওকে, আজকে করব তুলনামূলকভাবে একটু দীর্ঘ উত্তরধর্মী অঙ্ক। তো দেখা যাক আজকে প্রথমেই কি প্রশ্নটা আমাদের আসছে। যে গৌতম একটি মুরগি গৌতম একটি মুরগির খামার খোলার জন্য মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিল। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তাহলে তিনি কত টাকা ধার নিয়েছিলেন? এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা আমরা একবার ভালো করে পড়ে নিই। কি বলেছে? গৌতম একটি মুরগির খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিয়েছিলেন। কিছু টাকা, কত টাকা সেটাই আমাদেরকে বার করতে হবে। প্রত্যেক মাসে তাকে 378 টাকা করে সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? ঠিক আছে, তাহলে আমরা যেটা করব, প্রথমেই যেটা বার করতে হবে তাকে ধরে নেব যে তিনি কত টাকা ধার নিয়েছিলেন। ধরি, বা এখানে হবে গৌতম। ধরি গৌতম এর টাকা ধার নিয়েছিলেন। ঠিক আছে, তাহলে গৌতম এক্স টাকা ধার নিয়েছিলেন। এইবার কি হচ্ছে, তাকে সে প্রতি মাসে 378 টাকা করে সুদ শোধ করছে। তাহলে আমরা দেখছি আবার 12 মাস সমান 1 বছর। তাহলে 1 মাস সমান কি হবে? 1-এর 12 বছর। তাহলে অতএব বার্ষিক 12% সরল সুদের হার
সরল সুদের হারে এক্স টাকার 1/12 সুদ কত হবে? এক্স ইন্টু 12 × 1 ডিভাইডেড বাই 100 × 12। কি করে হলো ওটা আমি আসছি। Okay, এটা সমান কত হচ্ছে আমার? 12 কেটে গেল, ওপরে পড়ে থাকলো এক্স ডিভাইডেড বাই 100। এবার দেখো এটা এলো কি করে। আমরা কি জানি, সুদ ফর্মুলাটা কি জানি? সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট সমান পি অর্থাৎ আসল ইন্টু টি অর্থাৎ সময় ইন্টু আর অর্থাৎ সুদের হার ডিভাইডেড বাই 100, তাই তো? এখানে পি মানে আসল কত? এক্স টাকা। টি সমান কত? 1/12 বছর। আর আর সমান কত? 12%। তাহলে এই মানগুলো যদি আমি বসাই তাহলে আমি এটা পাবো। দিয়ে আমি কত পেলাম? x/100। তাহলে এইবার প্রশ্নানুসারে এই যে সুদ, এটা প্রত্যেক মাসে দিতে হচ্ছে, তাহলে কত দিতে হচ্ছে? 378 টাকা। অর্থাৎ x/100 সমান 378। আর x সমান 378 ইন্টু 100। আর x সমান এই দুটো গুণ হয়ে গেল, অর্থাৎ 37,800। তাহলে আমরা কি লিখতে পারি এবার? অর্থাৎ গৌতম 37,800 টাকা ধার নিয়েছেন। এই হচ্ছে আমাদের। বুঝা গেল? অঙ্কটা খুব সহজ যদি স্টেপ বাই স্টেপ করা হয়। বেশ, আমি পরবর্তী অঙ্কতে চলে যাই। দেখি পরের কোশ্চেন কি বলছে। 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হলে বার্ষিক সরল সুদের হার কত? এর আগেরটা কি ছিল? এর আগেরটা ছিল মাস দিয়ে দিয়েছিল, টাকা ছিল, এখানে ছিল, এখানে হয়ে গেছে দিন এবং পয়সা এসেছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেওয়া আছে আগে দেখব। তাহলে এক্ষেত্রে দেওয়া আছে আসল পি কত? 292 টাকা। আর কি দেওয়া আছে? সময়, এই সমান 1 দিন। তাহলে 1 দিন সমান কত বছর হবে? আমরা কি জানি? 365 দিন সমান 1 বছর। আর তাহলে 1 দিন সমান কি হবে? 1/365 বছর। অর্থাৎ 1 দিন সমান
একের 365 বছর। ঠিক আছে, এটা আমি রাগ করেছিলাম, এটাকে মুছে দাও। এগুলো আমাদেরকে বার করতে হবে কত? আচ্ছা, সুদ দিয়ে দিয়েছে। সুদ, অর্থাৎ সরল সুদ, এসআই সমান 5 পয়সা। কিন্তু এখানে দেখতে হবে, এখানে আছে টাকা, আসল টাকা, আর সুদ আছে পয়সা। তাহলে আইদার টাকাকে আমি পয়সাতে কনভার্ট করব, বা পয়সাকে টাকাতে কনভার্ট করব। তাহলে এখানে আছে 5 পয়সা। আমরা কি জানি, 1 টাকা সমান, বা এখানে 100 পয়সা সমান 1 টাকা। তাহলে 1 পয়সা সমান কত? একের 100 টাকা। তাহলে 5 পয়সা সমান কত হবে? 5-এর 100। অর্থাৎ কেটে গেলে 5 একে 5, 5-20-60, অর্থাৎ 1-এর 20 টাকা। তাহলে 5 পয়সা সমান আমার হচ্ছে 1-এর 20 টাকা। এটা আমরা মুছে দিই, এটা রাফ করেছিলাম। এবার আমরা ফর্মুলা, আমাদেরকে কি বার করতে হবে? সরল সুদের হার। তাহলে আমরা ফর্মুলা যেটা জানি, যে সুদের হার আর সমান এসআই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু টি। ইন আই বা এসআই কত? 1-এর 20 ইন্টু 100 ডিভাইডেড বাই, নিচে পি, পি মানে কত? পি হচ্ছে 292 টাকা। 292 ইন্টু টি, টি কত? টি হচ্ছে 1-এর 365। তাহলে কি হবে? এই 365 ঘুরে ওপরে চলে যাবে, অর্থাৎ এইখানে চলে আসবে। কারণ আমাদের অঙ্কের নিয়ম তাই বলছে, ফর্মুলা। এবার আমরা কাটাকুটি করে দেখবো কি হচ্ছে। শূন্যর সঙ্গে শূন্য কেটে গেল, 2-এর সাথে 5 কাটলো। আচ্ছা, এইবার এইখানে দেখতে হবে, কত, 9 দিয়ে 11 দিয়ে 13, তা হচ্ছে না। 3-9 27, 2 22, 22ও আসছে না। তাহলে এটা যদি আমরা 4 দিয়ে দেখি, 4-7-এ 28, 73 দিয়ে যাবে ও। তাহলে এটা হচ্ছে, আমরা 4-কে যদি 73 দিয়ে গুণ করি, তাহলে পাবো 292, আর একে 5-কে 73 দিয়ে গুণ করলে পাবো 365। এটা তোমরা পরে আরো বিস্তারিত ভাবে করে নেবে। তাহলে ওপরে হয়ে গেল আমার কত? 5-5-এ 25 ডিভাইডেড বাই 4, এটা পার্সেন্ট। বা এটাকে যদি আমরা পূর্ণ হতে করে নিই, তাহলে হয়ে যাবে আমার 25/4, অর্থাৎ 4-6-24, 1-1-4 অর্থাৎ নির্ণয় সুদের হার কত? 6.1-4%। নেক্সট, নেক্সট থেকে কি প্রশ্ন আছে? কোনো ব্যক্তি
বার্ষিক 10% সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়। তবে ওই টাকা ব্যাংকে কত সময়ের জন্য ছিল? দেখো কি কি দেওয়া আছে আগে আমরা দেখে নিই। কি দেওয়া আছে এখানে? সুদের হার। হার দেওয়া আছে কত? 10%। এত টাকা ব্যাংকে জমা দিয়ে, তাহলে এখানে আসল সমান 800 টাকা। এবার সুদ আসল কত আসছে? 1200 টাকা। তাহলে শুধু আসল 800 টাকা, সুদ আসল 1200 টাকা। তাহলে সুদ কত হবে? সুদ সমান 1200 মাইনাস 800। বোঝা গেল না? গেল না? ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমার 400 টাকা। কি বার করতে হবে? সময়। ধরে নিচ্ছি সময় বছর। সময় 3 বছর। তাহলে আমরা কি জানি যে সময় সমান সুদ ইন্টু 100, শুধু এখানে হচ্ছে আয়, ডিভাইডেড বাই আসল ইন্টু সুদের হার অর্থাৎ আর। তাহলে এখানে আয় কত বা সুদ? 400 ইন্টু 100 ডিভাইডেড বাই কত? হচ্ছে 800 টাকা ইন্টু সুদের হার কত? 10%। তাহলে আমার 1 2 1 2 1 কেটে গেল। 4 2 8, 2 1 2, 5 2 10, অর্থাৎ 5 বছর। তাহলে কত টাকা? তবে ওই টাকা ব্যাংকে কত সময়ের জন্য জমা ছিল? 5 বছরের জন্য জমা ছিল। অতএব ওই টাকা ব্যাংকে 5 বছরের জন্য জমা ছিল। এবার গেল আমাদের। তাহলে বোঝা গেল এটা হচ্ছে যে একটার পর একটা বিভিন্ন রকমের ভ্যারাইটি অঙ্ক দিয়ে কিন্তু অনেকগুলো জিনিস আমাদের এখানে আমরা শিখে ফেলতে পারছি। ওকে, চলো আমরা দেখি পরের কোয়েশ্চেনে যাই। কি হচ্ছে পরের কোয়েশ্চেন? রেখা দিদি
তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকে বার্ষিক সুদের হার 7%, এবং অন্য ব্যাংকে 6%। তিনি 2 বছর পর সুদ বাবদ 1,280 টাকা পান। তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমিয়েছিলেন? অঙ্কটা ভালো করে পড়তে হবে। রেখা দিদি এত গল্প আমার লাগবে না, যে রেখা দিদি বা কোনো একজন 10,000, সরি এটা 10,000 না। 10,000 টাকা, 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে জমা দিচ্ছেন। একটি ব্যাংকে সুদের হার 7%, আরেকটিতে 6%। এইবার 2 বছর কেটে যাওয়ার পরে উনি সুদ বাবদ দুটো থেকে সুদ পাচ্ছেন কত? 1,280 টাকা। তাহলে বলতে হবে কোন ব্যাংকে কত টাকা রেখেছিলেন। ধরে নিচ্ছি এখানে দুটো ব্যাংক আছে, এটা 1 নম্বর ব্যাংক, এটা হচ্ছে 2 নম্বর ব্যাংক। এবার 1 নম্বর ব্যাংকের ক্ষেত্রে আমি এটা বারবার লিখছি না, যে ধরি এখানে মোট তো 10,000 টাকা, এখানে পি সমান এক্স টাকা। তাহলে দ্বিতীয় ব্যাংকে কি হবে? এটা P1, তাহলে এখানে দ্বিতীয় ব্যাংকে P2 সমান কত হবে? 10,000 টাকা থেকে এক্স টাকা এখানে দিয়ে দিয়েছে, তাহলে বাকি থাকবে কত? 10,000 মাইনাস এক্স। এই টাকাটা তাহলে দ্বিতীয় ব্যাংকে রাখবে। আচ্ছা, বার্ষিক সুদের হার R1 কত? 7%। আর এখানে R2 কত? 6%। সময় কত? 2 বছর পরে উনি সুদটা নিচ্ছেন। তাহলে 2 বছর পর মানে এটা কত হবে? 2 বছর। এখানে T1 2 বছর, T2 2 বছর। এই যে 2 বছর হয়ে যাওয়ার পরে, তাহলে কি এখানে একটা সুদ পাবো আমি I1, আর এখানে আমি সুদ পাবো I2। এবারে I1 প্লাস I2 বলেছে কত হবে? 1,280। তাহলে
এবার আমরা কি করব, যে I1 প্লাস I2 সমান, এবার দেখো এখানে I1 কত হবে, P1 T1 R1 ডিভাইডেড বাই 100, আর এখানে I2 হবে P2 T2 R2 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু, এখানে T1 কত x ইন্টু T1 কত 2 ইন্টু R1 কত 7 বাই 100, এখানে P2 কত 10,000 মাইনাস এক্স ইন্টু P2 কত 2 বছর ইন্টু R2 কত 6 বাই 100। ওকে, তাহলে এই যে I1 তার মানে কি এই ভ্যালুটা, এবং I2 মানে এটা, এই দুটোকে আমি যোগ করে দেবো, অর্থাৎ x ইন্টু 2 ইন্টু 7 বাই 100 প্লাস 10,000 মাইনাস এক্স ইন্টু 2 ইন্টু 6 ডিভাইডেড বাই 100 সমান, এটাই তো বলেছে কত 1280। তাহলে এখানে দেখো এক্স আছে, এখানে নিচে 100 আছে, আচ্ছা এখানে তো করা যাবে না, তাহলে দুটোতেই 100 আছে, তাহলে এইখান থেকে আমি 100 কমন নিয়ে নিলাম। 100 কমন নিয়ে নিলে প্রথমে কি থাকলো, 100 কমন, আর এদিকে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে এখানে 2টাকেও আমি কমন নিয়ে নিলাম, তাহলে 2/100 আমার এখানে চলে গেল। তাহলে প্রথম থেকে পরে কি থাকলো, প্রথম দিকে এক্স ইন্টু 7 মানে 7x প্লাস 2 চলে গেছে, তাহলে এখানে কত আছে 6, 6 ইন্টু 10,000 মানে 60,000 মাইনাস 6 ইন্টু এক্স 6x কত হলো 1280। আর এবার দেখো 7x মাইনাস 6x কত হয়, শুধু x প্লাস কত এখানে আছে 60,000 ইজ ইকুয়াল টু, এখানে কত আছে 1280, এটা কি হবে, এই 100টা এখানে গিয়ে এর সঙ্গে গুণ হয়ে যাবে, আর 2 এখান থেকে গিয়ে এখানে কি হয়ে যাবে ভাগ। এবার অনেকের মনে কোয়েশ্চেন আসতে পারে, এটা কি হলো, কি কি করে হলো, এটা অ্যাকচুয়ালি বেসিক জিনিস, যে সমানের এদিকে, এই যে সমান, সমানের এদিকে যা থাকবে তার ওইদিকে গিয়ে তার কি হবে বিপরীত হয়ে যাবে। এই যে 2, 2 এর সঙ্গে এই টোটালটার সঙ্গে কি আছে রিলেশন, গুণ, তাহলে ওইদিকে গিয়ে হয়ে যাবে ভাগ। আবার 100 বা 100 সমানের বাঁদিকে আছে ভাগ, তাহলে ওইদিকে গিয়ে হয়ে যাবে গুণ, তাহলে গুণ হয়ে গেল। এখানে 2 একে 2, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 0। তাহলে এইটা, তাহলে কত হচ্ছে আমার 64, 64 পরে হচ্ছে 3টে শূন্য, 3টে শূন্য। আর x সমান, এবার 64,000 এদিকে আছে, এদিকে 60,000-এর আগে কি আছে পজিটিভ সাইন, তাহলে ওদিকে গিয়ে কি হবে মাইনাস, অর্থাৎ 64 থেকে 60,000 বাদ দিয়ে দিলে আমার পড়ে থাকলো কত 4,000। 4,000 কোন ব্যাংকে রেখেছিলেন, এই যে 1 নম্বর ব্যাংকে রেখেছিলেন 4,000 আনসার, আর 2 নম্বর ব্যাংকে কত রেখেছিলেন 10,000 থেকে 4,000 চলে গেলে থাকলো আমার 6,000। বোঝা গেল? কারো যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে জানাবে কমেন্ট সেকশনে, আমি দরকার হলে আবার একবার রিপিট করবো। ওকে, এটা কিন্তু খুব ভালো অঙ্ক। ওকে, তাহলে আমাদের এই যে, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা রেখেছিলেন, প্রথম ব্যাংকে রেখেছিলেন 4,000 টাকা এবং দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন 6,000 টাকা। আমার এখানে স্পেস কম আছে, জায়গা কম আছে বলে আমি এইভাবে অনেকটা শর্টকাটে করলাম, এগুলো কিন্তু পরে এখানে অতএব উত্তর লিখতে হবে একদম কথায়, যে তিনি প্রথম ব্যাংকে রেখেছিলেন 4,000 টাকা এবং দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন 6,000 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছে। চলো।
নেক্সট প্রশ্নতে আমরা চলে যাই। নেক্সট প্রশ্ন কি বলছে? বলছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য 12% সরল সুদের হারে সরল সুদের হারে 2,40,000 টাকা 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেয়। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন? দেখি তাহলে অঙ্কটা আমরা একবার ভালো করে পড়ি। কি বলেছে যে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। আচ্ছা, ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি 5,200 টাকায় ভাড়া দেন। ওকে, তাহলে ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকে টাকা ব্যাংকের যে ধার এটা সুদ সহ শোধ করতে পারবেন? তাহলে এই যে প্রতি মাসে, এখানে আমরা মাসটা লিখতে ভুলে গেছি, যে বাড়িটি এটা হচ্ছে এত টাকা, এটা হচ্ছে মাস হবে, হ্যাঁ, মাসে এত টাকা। তাহলে উনি বাড়িটি ভাড়া দেন, বা আমাদেরকে আগে দেখতে হবে যে প্রথমে কি বার করতে বলেছে ব্যাংক থেকে, কত বছর পর, এক্স। তাহলে ধরি এক্স বছর পর ব্যাংকে সুদ সহ ধার উনি পরিশোধ করে দেবেন বা শোধ করবেন। এখন প্রতি মাসে বাড়ি ভাড়া বাবদ টাকা পান কত? 5,200 টাকা। তাহলে এটা প্রতি মাসে মানে 1 বছর,
অর্থাৎ 12 মাসে কত টাকা পাবেন? 12 মাসে পাবেন 12 × 5,200 টাকা। আচ্ছা, উনি কত বছর পর শোধ করবেন? এক্স বছর পর। এই যে আমরা এখানে ধরেছি এক্স বছর পর। তাহলে এক্স বছর পর্যন্ত উনি বাড়ি ভাড়াটা নিতে থাকবেন। অর্থাৎ 12 মাসে যদি এটা হয়, তাহলে এক্স মাসে কত টাকা উনি বাড়ি ভাড়া বাবদ আয় করবেন? 12 × 5,200 × এক্স, এই টাকাটা উনি আয় করবেন। আর এই টাকাটা দিয়েই উনি ব্যাংকের লোনটাকে শোধ করবেন। ঠিক আছে? তাহলে যেহেতু বাড়ি ব্যাংক থেকে লোন নেওয়ার পরে 1 বছর পর উনি বাড়িটি ভাড়াতে দিচ্ছেন, তাহলে ঋণ নেওয়ার ঋণ নেওয়ার 1 বছর বেশি হবে। অর্থাৎ এক্স বছরে উনি শোধ না করে x+1 বছরে উনি পরিশোধ করতে পারবেন। তাহলে আমরা পেয়েছি R=12% সুদের হার, অর্থাৎ আসল সমান 2,40,000 টাকা, সময় t=x+1, কারণ ধার নেওয়ার 1 বছর পর উনি বাড়িটা ভাড়া দিচ্ছেন। তাহলে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট কত হবে? P × T × R/100, অর্থাৎ P কত? 2,40,000, কিন্তু T হচ্ছে কত? x+1, R হচ্ছে 12%, আর এখানে নিচে হয়ে গেল আমার কত? 100। তো যেমন আছে এটাকে রেখে দিই। কিন্তু 12 × x+, এটা টাকা, এটা হয়ে যাচ্ছে আমার সুদ, সরল সুদ। এটা যদি সুদ হয়, তাহলে সুদ আসল কত হবে? সুদ হচ্ছে আমার 2,400 × 12 × x+1 প্লাস আসল কত? 2,40,000, 2,40,000, 2,40,000। ওকে, এটা হয়ে গেল আমার সুদ আসল। তাহলে এই যে সুদ আসল, এটাই তো আমাকে শোধ করতে হবে। আবার এই যে সুদ আসল যেটা হলো, সেটা কিভাবে আমি শোধ করব? এই বাড়ি ভাড়া দিয়ে। তাহলে বাড়ি ভাড়া বাবদ টাকাটা কত পেয়েছিলাম? এই টাকা। তাহলে এই টাকা আর এই টাকা সুদ আসল, তাহলে দুটো সমান হবে। অর্থাৎ 2,400 × 12 × x+1 প্লাস 2,40,000, এই দুটো সমান হবে তার সঙ্গে এর সঙ্গে। 12 × 5,200 x, দুদিকেই 12 আছে, কেটে গেল। না, এভাবে তো কাটা যায় না। সরি সরি, এখানে মাঝখানে তো যুক্ত চিহ্ন আছে, প্লাস সাইন আছে, কাটা যাবে না। এখানে আমি
100 কমন নিলাম, কিন্তু সেখানে 2400 কমন। তাহলে 2400 কমন নিলে এখানে কি থাকলো না 1, অর্থাৎ 12 ইন্টু এক্স প্লাস 1। 2400 কমন নিয়ে নিলে তাহলে এখানে পড়ে থাকবে 100 সমান, এখানে থাকলো 12 ইন্টু 5200 ইন্টু এক্স। এখান থেকে দুটো শূন্য কেটে গেল, এখান থেকে দুটো শূন্য কেটে গেল, 12 একে 12, 12 দুগুণে 24, 2 একে 2, 26 দুগুণে 12। তাহলে এখানে থাকলো আমার 12, এখানে ব্র্যাকেটটা ভাঙলে 12x প্লাস 12 প্লাস 100 সমান হচ্ছে আমার 26x, বা 26x মাইনাস 12 কত হচ্ছে 14x সমান 112, আর x সমান 112/14। এই তো তাহলে হয়ে যাচ্ছে 14 একে 14, 8 14 112, বা x সমান কত হলো আমার 8 বছর। তাহলে আমরা কি দেখেছিলাম যে কতদিন পর লোনটা শোধ করবে, উম, নেওয়ার 1 বছর আরো বেশি হবে, অর্থাৎ এখানে 8 পেয়েছি, অর্থাৎ 8 প্লাস 1 বছর, বা 9 বছর লাগবে টোটাল লোনটা পরিশোধ। 9 বছর হয়ে গেল আমাদের। দেখুন এই অঙ্কটা কিন্তু অনেক কঠিন আমি বলবো না, খুব বোঝার অঙ্ক। ঠিক আছে, যে ভালো করে বুঝতে পারলে তবেই কিন্তু হবে। আমার এইখানে স্পেস বা জায়গা কম আছে বলে আমি এটা শর্টে বোঝালাম। ওকে, আর যদি মনে হয় যে না এটা আমাকে আরেকবার বোঝাতে হবে, বা ঠিকঠাক বুঝতে পারিনি, অন্য নিয়মে আরেকটু ইলাবোরেট করে বোঝাতে হবে, তাহলে বলে দিই, আমি তাহলে নতুন ভাবে এটাকে আবার আপলোড করে দেবো। ওকে, নেক্সট নেক্সট দেখি কি অঙ্ক বলেছে। কোনো ব্যাংক বার্ষিক 8% হারে ঋণ শোধ দেয়। এটা কিন্তু কেশনাগের অঙ্ক। মানে কেউ যদি ভালো করে বুঝতে পারে, বুঝে যদি এটাকে সমাধান করতে পারে, সলভ করতে পারে, তার ক্ষেত্রে কিন্তু আর অন্য কিছু অঙ্ক আটকানো উচিত না। কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। বেশ, ওই ব্যাংকে দীপু বাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন। এবং
টাকা তুলে নেওয়ার টাকা তুলে নেওয়ার 3 মাস পরে এবার 8,000 টাকা জমা দিলাম। ওই বছরের শেষে দীপুবাবু দীপুবাবু সুদ আসলে কত টাকা পাবে? কি বলছে, কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ঠিক আছে, ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেন। জমা দেওয়ার 3 মাস পর, আচ্ছা তার মানে প্রথম 3 মাসে এই 15,000 টাকাটা কাটছে, 5% সরল সুদ হারে খাটছে। 3 মাস পরে উনি 3,000 টাকা তুলে নিলেন, অর্থাৎ 12,000 টাকা হলো। এই 12,000 টাকা বাকি 9 মাস কাটবে। তো তুলে নেওয়ার পরে উনি আবার 3 মাস পরে 8,000 টাকা জমা দিচ্ছেন, অর্থাৎ 12,000 ছিল, আবার 8,000 গেল, অর্থাৎ 20,000 হলো। 20,000 টাকা 6 মাসে খাটবে। বেশ, একটু জটিল লাগছে, আমরা একটা কষতে দেখি, বসে বসে দেখি যে 3 মাস পরে 3,000 টাকা তুলে নিচ্ছেন, তাহলে 3 মাস সমান কত? 3 এ 12 বছর। 1 মাস যদি 1 এ 12 বছর হয়, তাহলে 3 মাস হচ্ছে 3 এর 12 বছর, অর্থাৎ 1 এর 4 বছর। এই 1 এর 4 বছর কত টাকা কেটেছে? 15,000 টাকা। তাহলে এই 3 মাসে, প্রথম 3 মাস বা 1 এর 4 বছরে 15,000 টাকাটা যে খেটেছে, তাহলে এর ইন্টারেস্টটা কত হবে? I1 সমান, তাহলে পি কত? পিটিআর বাই 100। তাহলে পি হচ্ছে আমার 15,000 ইন্টু টি কত? এই যে 3 এর 4, সরি 3 এর 12 মানে হচ্ছে 1 এর 4, ইন্টু আর কত? 5% বাই 100। তাহলে কত হলো? এই দুটো কেটে গেল। আচ্ছা, এ হচ্ছে 4 1 4, 4 3 12, ওটা হচ্ছে না, কাটবে না, অর্থাৎ হচ্ছে 2 2 গুণে 4, এটা হয়ে যাচ্ছে আমার 75। অর্থাৎ 5 5 25 হাতে থাকে 2, আর সাথে 35 আর দিয়ে 37/2 টাকা। ঠিক আছে, এটা এরকমই থাকে। এটা কি পেলাম? প্রথম কোয়ার্টার, অর্থাৎ প্রথম যে সুদটা পেলাম। পরের, আচ্ছা, তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার 8,000 টাকা জমা দিলেন। তাহলে এই যে 3,000 টাকা তুলে নেওয়ার পর থাকছে কত? তাহলে 3 মাস পর 3,000 টাকা তুলে নিলে, তুলে নেওয়ার পরে আসল হবে, আসল এখানে কত? T2 হবে 15,000 মাইনাস 3,000, মানে কত? 12,000।
টাকা। ওকে, এই 12,000 টাকা কতদিন খাটছে আবার? 3 মাস, এটাও 3 মাস খাটছে। তাহলে 3 মাস মানে কত? আগে এই যে 1-4 বছর করে নিয়েছি, তাহলে এটা সুদ I2 কত হবে? আসল কত? 12,000 ইন্টু 1/4 ইন্টু 5/100, দুটো কত হলো? 30, অর্থাৎ 150 টাকা। এইবার তুলে নেওয়া 3 মাস পরে আবার কত হচ্ছে? 8,000 টাকা জমা দিচ্ছে। তাহলে আবার এই যে 3 মাস পরে 8,000 টাকা জমা দিলে নতুন আসল হবে 3 সমান 12,000 ছিল, 8,000 জমা দিচ্ছে, তাহলে কত হচ্ছে? এটা 20,000। 20,000 টাকাটা কি হবে? শেষ 6 মাস খাটবে। তাহলে I3 হচ্ছে কত? 3 অর্থাৎ 20,000 ইন্টু টি। টি কত? শেষ 6 মাস। তাহলে 6 মাস মানে হচ্ছে আমার, 6 মাস মানে কি? হাফ বছর, মানে 1/2 বছর ইন্টু 5%। 1, 2, 1, 2। হচ্ছে আমার এখানে 500 টাকা। তাহলে মোট সুদ আসল কত হবে? মোট আসল কত? মোট আসল হচ্ছে আমার 20,000 টাকা, প্লাস সুদ কত হচ্ছে আমার? এটাকে আমরা দশমিকে করে নিই। দশমিকে করলে তোমরা এটা সলভ করে নেবে। এটা দশমিকে করলে হবে 5 × 2 = 10, তো আমাদের 5, 5 × 5 = 5, 8 × 2 = 5, 7 × 35, আর দিয়ে 37 × 7, 8 × 3 8, 15, আর দিয়ে 3, 18, হচ্ছে 87.50 টাকা। তাহলে সুদ কত এটা? 187.50 প্লাস দ্বিতীয় সুদ কত? 150 টাকা বা 150 টাকা, প্লাস এটা হচ্ছে 5। টোটাল হচ্ছে সুদ আছে। এটাকে যোগ করলে কত হবে? এটা যোগ করলে হবে 2,837। 2,837.50 টাকা। এই হচ্ছে, বোঝা গেল যে অঙ্কটা অনেক বড় হলেও যদি আমরা ভেঙে ভেঙে করি, এটা কিন্তু কোনো শক্ত না। আজকে এতটাই থাক। এরপরে আমরা আজকে আমরা কটা করলাম? 8টা করলাম। এরপরে আমি আরো 8টা অঙ্ক নিয়ে হাজির হব। ঠিক আছে? চলো, তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো, তাহলেই অঙ্ক সহজ লাগবে।